গ্রামে আমি যে কালকে যে খবরগুলি দেখলাম যে 12 ঘন্টা পর্যন্ত, 13 ঘন্টা 12 ঘন্টা পর্যন্ত লোডশেডিং তারা দিচ্ছে, মানে প্রায় 3000 মেগাওয়াট বিদ্যুৎ কম, মানে তারা পাচ্ছে না। বিদ্যুতের আছে, আপনার প্ল্যান্ট আছে, বসে আছে, কারণ প্ল্যান্ট চালানোর মতো জ্বালানি নেই। এই যে বাস্তবতাটা, এর মধ্যে দেখলাম পরশুদিন না তার একদিন দেখলাম যে আমাদের এই বিদ্যুৎ মন্ত্রী একটা সাংবাদিকদের বলতেছে গ্রামে কোনো লোডশেডিং নেই, গ্রামে কোনো লোডশেডিং নেই। তো এই যে বলতেছে, বলতেছিলেন, এখন বলেন এরা বিদ্যুৎটাকে কিভাবে হ্যান্ডেল করবে বলে আপনার কি মানে অপিনিয়ন? এবার ভাই, কথা বলতে গেলে অনেকে আমাকে হয়তো কোন কথা বলতে পারে যে গণক হয়ে গেছে, ভবিষ্যৎ দ্রষ্টা হয়ে গেছে। পারবে না, পারবে না। অন্তত বিদ্যুৎ মন্ত্রণালয় সাকসেসফুল হতে পারবে না। কেন? আমি যদি বলছিলাম যে ইকবাল হাসান মাহমুদ টুকু, যিনি 2001 থেকে 2006 সাল পর্যন্ত বিদ্যুৎ মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন, যদিও তিনি প্রতিমন্ত্রীর দায়িত্বে ছিলেন, যেহেতু কোনো পূর্ণমন্ত্রী ছিল না, উনি দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী ছিলেন। সেই ইকবাল হাসান মাহমুদ টুকু এখন আজকের পূর্ণমন্ত্রী। 2001-এ যখন বিএনপি নেতৃত্বাধীন 4 দলীয় জোট সরকার ক্ষমতা আসে, তখন বাংলাদেশে বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা ছিল 2200 মেগাওয়াট প্লাস মাইনাস সামথিং। আর যখন 2006 সালে তারা ক্ষমতা থেকে গেল, বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা ছিল 3600 সামথিং মেগাওয়াট, অর্থাৎ 500 মেগাওয়াটও তারা যোগ করতে পারেনি 5 বছরে, এই ভার্সন মাউন্টটুকু। এবং বিদ্যুতের দাবিতে আপনার মনে আছে কনসার্টে গুলি চালালো বেশ গুলাম রাব্বানি নামে একজন ব্যক্তি ছিল, একজন সুশীল ব্যক্তি, তার নেতৃত্বে আন্দোলনটা সংঘটিত হয়েছিল। সেই ইকবাল হাসান মাহমুদ টুকু। মজার বিষয় হচ্ছে, আপনি যেমন বললেন যে এই মন্ত্রী মহোদয় বলছিলেন যে গ্রামে কোনো বিদ্যুৎ নাই, লোডশেডিং নেই, লোডশেডিং নেই। আপনি আরো একটা কথা বলেছেন যে বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা আছে, প্লান্ট আছে, কিন্তু জ্বালানি নেই। আচ্ছা, এই যে বিদ্যুৎ প্রতিমন্ত্রীও গতকাল বেশ কিছু কথা বললেন যে আমাদের সক্ষমতা আছে কিন্তু জ্বালানির অভাব, তার পিছনে বিভিন্ন কারণ আছে। এই যে গর্ব করে বলছেন যে আমাদের সক্ষমতা আছে, এই সক্ষমতাটা কার, কে তৈরি করে গেছে? আওয়ামী লীগ তৈরি করে গেছে। 2009 থেকে 2024 পর্যন্ত 30 থেকে 33,000 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা পর্যায়ে নিয়ে গেছে। অর্থাৎ ওই পরিমাণ প্লান্ট আছে, জ্বালানি থাকলে 30 থেকে 33,000 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা যেত। জ্বালানি সেই পরিমাণ থাকে না বিধায় সেটি সর্বোচ্চ 17,000-এর উপরে উৎপাদন হয়েছে। এদিকে বলছে যে সক্ষমতা আছে, এরা আওয়ামী লীগের কৃতিত্ব দিচ্ছে না। আচ্ছা, দরকার নাই কৃতিত্ব। পরে আবার কি বলছে যে আজকে যে বিদ্যুতের ভয়াবহ দুরবস্থা, এর জন্য আওয়ামী লীগ দায়ী। কেন? দীর্ঘমেয়াদী মধ্যমেয়াদী পরিকল্পনা করতে পারেনি। এটা সত্য কথা। আওয়ামী লীগ মধ্যমেয়াদী দীর্ঘমেয়াদী পরিকল্পনা করেনি। শর্টকাটে চালানোর জন্য রেন্টাল পাওয়ার প্ল্যান্ট, উইক রেন্টাল পাওয়ার প্ল্যান্ট নিয়ে আসছে, অতিরিক্ত বিদ্যুৎ খরচ হয়েছে। কিন্তু আমরা যখন সমালোচনা করব, আলোচনাটাও করতে হবে। আপনি সম্ভবত কোন এক জায়গায় বলছিলেন যে শেখ হাসিনা গুড ম্যানেজার ছিলেন। অফকোর্স গুড ম্যানেজার ছিলেন, তার অনেক অন্যায় থাকতে পারে। তিনি আপৎকালীন সময়ে যে পরিমাণ সার্ভ করেছেন দেশের বিভিন্ন ইস্যুতে, দেশের ব্যবসা বাণিজ্য কোন জায়গায় গিয়েছিল আপনি চিন্তা করুন। আপৎকালীন সময় ঠিক ঠেক দিয়েছিলেন। হ্যাঁ, বিদ্যুতের মাধ্যমে অনেক টাকা চুরি হয়েছে, হাজার হাজার কোটি টাকা দুর্নীতি হয়েছে। ব্যাংক লোন নিয়ে বিদ্যুৎ প্ল্যান্ট করে সেই টাকা শোধ করেনি, ওটাকে কি বলে, ভর্তুকি না কি বলে, সরকার থেকে ভর্তুকি দেওয়া হয়েছে, ইত্যাদি ইত্যাদি অনেক কিছু হয়েছে। কিন্তু আমরা তো এটি টের পাইনি যে লোডশেডিং হয়। আমরা 15 বছর তো ভুলে গিয়েছিলাম যে লোডশেডিং কি, ভুলে গিয়েছিলাম। কিন্তু সরকার বলছে যে আমাদের উৎপাদন সক্ষমতা আছে, আর ওটা তো আওয়ামী লীগ তৈরি করে গিয়েছিল। আমরা বলছি যে ভুল নীতির কারণে আজকে এই সমস্যা। তা তোমরা 6 মাসে কি করেছো? 6 মাস তো হয়ে গেছে। আপনি মাঝে তেলের দাম বাড়ানো হুড় করে, ইরান যুদ্ধের কারণে আন্তর্জাতিক বাজারে তেলের দাম কমলো, কমানো হয়েছে? কমানো হয়নি। দফায় দফায় বিদ্যুতের দাম বেড়েছে, দফায় দফায় গ্যাসের দাম বেড়েছে, এলএনজি দ্বিগুণ দামে আমদানি করা হচ্ছে। এখন বিষয় হচ্ছে যে মহেশখালীতে যে আমাদের কন্টেইনার কি বলে ওটাকে, এলএনজি টার্মিনাল, সেটি থেকে এলএনজি এখন লাইটার জাহাজে করে আনা যাচ্ছে না প্রতিকূল আবহাওয়ার কারণে বঙ্গোপসাগরকে। ঠিক আছে, বিকল্প কি? বিকল্পটা কি? আর আপনি যে বলছেন, মানে সরকার যে বলছে দীর্ঘমেয়াদী মধ্যমেয়াদী পরিকল্পনা আওয়ামী লীগ নেয়নি, 6 মাসে আপনার পরিকল্পনা কি? এখন আমাদের তারেক রহমান সাহেব দেশের মাটিতে এসে দীর্ঘদিন পর তিনি আবেগ ঘন বক্তব্য দিয়েছিলেন। তিনি বলেছিলেন আই হ্যাভ এ প্ল্যান। মানুষ তাকে ট্রোল করছে। প্ল্যানটা কি? আমরা তো প্ল্যানিং এর আগে কিছু দেখলাম না। প্ল্যানটা হলো ইকবাল হাসান মাহমুদ টুকুকে বিদ্যুৎ মন্ত্রী বানানো, প্ল্যান।
সেটি এই জন্য আমরা জোর নাই। এই লোককে কে পছন্দ করেন বলুন? দিন রাত ফ্যাসিবাদ ফ্যাসিবাদ বলে উচ্চারণ করে, এবং এই ইকবাল হাসান মাহমুদটুকু উচ্চারণ করেছিলেন যে আওয়ামী লীগ এমন একটি দল, সেই দলের নেতা কর্মীদের সঙ্গে কেউ সম্পর্ক স্থাপন করতে পারে না, কারো আত্মীয়তা হতে পারে না। তার নিজের ঘরের মেয়ে তো শেখ সালিম ইয়াসিনের সাথে বিয়ে দেওয়া। এইসব কথাবার্তা বলে মানুষের কাছে হাস্যরসের উৎপাদন করার কোনো কারণ নেই। এবং আপনি চাঁদাবাজি দিয়ে শুরু করেছিলেন, দলীয় নেতা কর্মীরা চাঁদাবাজি করছেই। চট্টগ্রামে পরপর কয়টি ঘটনা ঘটলো? প্রকাশ্য দিবালোকে চাঁদা না পেয়ে গুলি করার ঘটনা, একজন ব্যক্তির বাড়িতে প্রকাশ্যে গুলি করার ঘটনা, বাইরে থেকে ফায়ার করছে একের পর এক, কোনো ধরনের ব্যবস্থা নেই। আবার আরেকজন তো অফিসে গিয়ে চাঁদাবাজি করে আসলো, না পেয়ে অফিস ভাঙচুর করে আসলো। এই ধরনের ঘটনা তো একটা দুটো না, অসংখ্য ঘটছে। আমি একটু বিদ্যুতে আবার ফিরে আসি। সেটি হচ্ছে যে এই যে ৮০টির মতন সমিতি, পল্লী বিদ্যুতের ৮০টির মতো সমিতি, তারা নিরাপত্তা চেয়ে পুলিশের কাছে চিঠি দিয়েছে। আমরা কি কেউ ধারণা করতে পারছি যে কোথায় যাচ্ছি আমরা? কনসার্টের এক্সাম্পল দিচ্ছিলাম আমরা চাই না এরকম কিছু ঘটুক। তো ৬ মাসের মধ্যে কি হলো? আমরা আওয়ামী লীগকে বিদায় করে কি নিয়ে আসলাম? যেমন আমরা ইংরেজির সময় বলছিলাম যে জঙ্গি শাসনের উৎপাদন হয়েছে তো সত্য কথা। এখন এই সরকারের ৬ মাস যেতে না যেতেই, ৬ মাস তো কেবল ১৮ তারিখে পূর্ণ হবে। ১২ তারিখে ১২ ফেব্রুয়ারি নির্বাচন হয়েছিল, ১৮ তারিখে ওত নিয়েছিল। কি অবস্থা দেখতে পাচ্ছি আমরা? কোন জায়গা থেকে বলবো যে পজিটিভ সাইড আমরা দেখতে পাচ্ছি, আমরা প্লাস মার্কস দিতে পারবো? কূটনীতি আপনি দেখুন, আন্তর্জাতিক কূটনীতির কি অবস্থা। আমরা কূটনীতির একটা কথা বলি। কূটনীতিতে আমরা তো এটা অবশ্যই মানবো, আমরা সারা দুনিয়ার সঙ্গে কূটনৈতিক আমাদের সুসম্পর্ক বজায় রাখবো, এটা তো একটা প্রত্যাশা সবসময় সব রাষ্ট্রেরই থাকে। তা আমাদের প্রতিবেশীর সঙ্গে যে কূটনৈতিক যে দৌড়ঝাঁপ এটা নেই দেখছি আমরা, যে বিশেষ করে আমার তো মনে হচ্ছে যে ভারতের দিক থেকে দৌড়ঝাঁপটা বেশি হচ্ছে। এই মাসের শুরুর দিকে দেখলাম শেখ হাসিনাকে কেন্দ্র করে ওনার একটা প্রেস কনফারেন্সকে কেন্দ্র করে একটা টানাপোড়েন, বাংলাদেশের পক্ষ থেকে খুব কড়া ভাষায় একটা সংবাদ বিজ্ঞপ্তি দেওয়া, প্রেস রিলিজ দেওয়া। আবার ভারতের হাই কমিশনার যিনি আছেন আমাদের এখানে, তিনি প্রাইম মিনিস্টারের সঙ্গে দেখা করলেন, দেখা করে সেই দিনই আবার ভারতে চলে গেলেন, যে ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বললেন। এই সবগুলো মিলিয়ে আপনার কি মনে হয় যে ভারতের সঙ্গে কি আমাদের দ্বিপাক্ষিক সম্পর্কের মানে ইউনূস সাহেবের আমলে যেরকম তলানিতে চলে গিয়েছিল, সেখান থেকে কিছু উন্নতির দিকে যাচ্ছে বলে মনে হয় আপনার কাছে? বিষয়টা একেবারে হ্যাঙ্গিং অবস্থায় আছে। কিছু আমরা আজ করতে পারছি না, মানে বাসন্তী হাওয়ার মতো এলোমেলো যে হাওয়া, মানে কোন দিকে হাওয়া ঘুরে যেমন বোঝা যায় না। এখন ভারতের সাথে যে সম্পর্কের বিষয়টি, এটি বোঝা যাচ্ছে না কোন দিকে যাবে। আমার মনে হয় যে পেছন থেকে তারেক রহমানকে টেনে ধরার চেষ্টা করছে কোন এক শক্তি। আমি স্পষ্ট করে বলি, জামাতের সঙ্গে এনসিপির সঙ্গে মোটামুটি একটা ভারসাম্যতা রেখে সরকার চলার চেষ্টা করছে আওয়ামী লীগকে ভয় পাওয়ার কারণে। যদি আওয়ামী লীগ ফিরে আসে তাহলে কি না কি অবস্থা হবে। প্রত্যেকেই, এনসিপি যেমন ভয় পাচ্ছে, জামাত ইসলামী এবং বিএনপি ভয় পাচ্ছে। এটি পুরনো কথা, গত ৩-৪ মাস ধরে এটি অনেকেই বলছেন। বাস্তবতা হচ্ছে যে ভারতের সঙ্গে আপনাকে সম্পর্ক স্থাপন করতেই হবে। আপনি পারবেন না ভাই। আপনি কামাল ভাই, আপনার অনেক ক্ষমতা, আপনি আমার প্রতিবেশী, অনেক ক্ষমতা। আমি কুড়ে ঘরে থাকি, আমি আপনার সাথে পারবো না। বাস্তবতা স্বীকার করতে হবে। আপনি বলবেন চোখে চোখ রেখে কথা বলতে হবে। হ্যাঁ, আদর্শিক জায়গা থেকে, আমার পররাষ্ট্রনীতির জায়গা থেকে আমি চোখে চোখ রেখে কথা অবশ্যই বলতে পারি। চোখে চোখ রেখে কথা বলবেন, ভারতের সঙ্গে সম্পর্ক নতুন করে ভাবতে হবে শেখ হাসিনা ইস্যুতে। আপনি পরদিন আবার কাঁচামরিচ চান, আবার থ্রেট দেন, আমরা কারো দয়া চলি না, এবং সরাসরি পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে করা বিবৃতি দেওয়া হয় এটি কারো করদ রাজ্যে পরিণত হবে না, কারো কলোনি রাষ্ট্রে পরিণত হবে না। আবার পরদিন ডিজেল চান। ভাই এগুলো কি? আপনি দেখে নেন, আপনি পাকিস্তান থেকে নিয়ে আসেন, এই কেমন পারেন ডিজেল নিয়ে আসতে, ফুয়েল নিয়ে আসতে। আপনি সৌদি আরব থেকে নিয়ে আসেন, আপনি চীন থেকে নিয়ে আসেন। চীনের সাথে আমাদের সম্পর্ক রাখতে হবে। অবশ্যই চীন আমাদের অর্থনৈতিক সহযোগিতার বড় শক্তি, ঋণদাতা হিসেবে। ভারতকে তো আপনি পারবেন না ভাই। আপনি ৩ দিকে ভারত ঘেরাও করা, আমরা কোন অবস্থাতে পারবো না। ভারতের সাথে সম্পর্ক অবশ্যই মানে সুসম্পর্কে জায়গা নিয়ে যেতে হবে। কিন্তু এই যে শেখ হাসিনা ইস্যুতে যা হচ্ছে, প্রত্যেকেই ডাবল গেম খেলছে। বিএনপি সরকার খেলছে ডাবল গেম, ভারতও ডাবল গেম খেলছে। ভারতের ডাবল গেম খেলার তাদের নানান ধরনের যুক্তি আছে। তারা স্পষ্ট বুঝিয়ে দিয়েছে যে শেখ হাসিনা আওয়ামী লীগ তাদের বিশ্বস্ত সহযোগী, দেখিয়ে দিয়েছে। শেখ হাসিনা নিজেও বলেছিলেন যে আমি ভারতকে কি দিয়েছি ভারত সারা জীবন মনে রাখবে। আমরা ট্রোল করেছিলাম সেই সময়,
কি দিয়েছে? দাসত্বমূলক চুক্তি করেছে, সব উজাড় করে দিয়েছে? না, কিছু দেয়নি। শুধু ভারতের একটাই স্বার্থ বাংলাদেশের কাছে দিয়ে চাওয়াটি, তাদের বর্ডার সিকিউরিটি এনশিওর করতে হবে। সেই বর্ডার সিকিউরিটি জায়গাটা শেখ হাসিনা এনশিওর করেছিল। উলফার, অনুপ চেটিয়া, পরেশ বড়ুয়াদের আটক করেছিল, তাদের হাতে হস্তান্তর করেছে, এবং যে বিচ্ছেদবাদী যে কার্যক্রম ছিল সেগুলোকে একেবারে ভ্যানিশ করে দিয়েছিলেন শেখ হাসিনা। শেখ হাসিনা সেই কথাটাই বলতে চেয়েছিলেন, এবং ওটি ভারতের চাওয়া, ওটি ভারতের চাওয়া। আর কিছু ভারত কে কাজ চাইবে আমাদের কাছে বলুন? ভারতের সাথে আমাদের বাণিজ্যিক বৈষম্য রয়েছে ব্যাপক আকারে, মানে তুলনামূলক ভাবে। সম্ভবত তাদের 14 বিলিয়ন বা 15 বিলিয়ন তাদের ওইখান থেকে আমদানি, আর আমরা রপ্তানি করি হয়তো 2 বিলিয়ন 3 বিলিয়ন ডলার, আমার যদি ভুল না হয়ে থাকে। তো ভারতের জন্য এই 14 বিলিয়ন ডলার 15 বিলিয়ন ডলার কোন বিষয়? ভারতের যেখানে ট্রিলিয়ন ট্রিলিয়ন বিলিয়ন ডলার সেখানে বাজেট, মানে তাদের অর্থনীতি, বাজেট বলছে তাদের অর্থনীতি, সেখানে বাংলাদেশের না হলে তাদের কি আসে যায়? হ্যাঁ, তারপরেও তাদের জন্য একটু দরকার বাণিজ্যিক জায়গা বা অন্য বিষয়। কিন্তু আমাদের তো প্রয়োজন, আমাদের নানান জায়গা থেকে ভারতের প্রয়োজন। আমি সেই জায়গাতে বাদ দিলাম, যে ডাবল গেমের কথা বলছিলাম, শেখ হাসিনাকে ভারত ফেরত দিবে না, প্রত্যর্পণ চুক্তির আওতায় ফেরত দিবে না, এটি বিএনপিও জানে, এটি ইউনূস সরকারও জানতো। আচ্ছা, তারা জানা সত্ত্বেও তারা বারবার ফেরত চাইছে ওই চুক্তির আওতায়। ওই চুক্তির আলোকেই ফেরত পাওয়া সম্ভব না, এটি ভারতের গায়ের জন্য না। ওই চুক্তির ক্লসেই রয়েছে যে কোন রাষ্ট্রে কোন আশ্রিত ব্যক্তি, পার্শ্ববর্তী বা অন্য কোন রাষ্ট্রের কেউ যদি আশ্রয় নেয়, সেই আশ্রয় দানকারী রাষ্ট্র যদি মনে করে যে ওই ব্যক্তির সঙ্গে তার রাষ্ট্র প্রতিহিংসা প্রয়োগমূলক বিচার করার চেষ্টা করছে বা করছে, বা প্রতিহিংসা প্রয়োগমূলক রাজনীতির শিকার হয়েছে, ওই রাষ্ট্রটাকে ফেরত নাও দিতে পারে। ওই রাষ্ট্র সেই ভারত হতে পারে, বাংলাদেশ হতে পারে। শেখ হাসিনার সাথে রাজনৈতিক প্রতিহিংসামূলক আচরণ করা হচ্ছে, রাজনৈতিক প্রতিহিংসা থেকে বিচার করা হচ্ছে, এটি সবাই জানে। এটা আন্তর্জাতিক বিভিন্ন মানবাধিকার সংগঠন এরই মধ্যে বিবৃতি দিয়েছে, আইসিটির বিচার প্রক্রিয়া নিয়ে প্রশ্ন করেছে। ভারত যেটি বলছে একেবারে অযৌক্তিক না, চুক্তির আলোকেই সেটি অযৌক্তিক না। এখন বিষয় হচ্ছে, আর শেখ হাসিনা ওখানে বন্দিও নয় যে বন্দি বিনিময় প্রত্যর্পণ চুক্তির আওতায় তাকে ফেরত দেবে। ফেরত আসতে চাইলো, এটাও পুরনো কথা, ফেরত নিতে চাইলো না, ভয় পাচ্ছে। তাহলে ডাবল গেম, একদিকে শেখ হাসিনাকে ফেরত চায় না, আবার ভারতকে চাপে রাখছে না ওই চুক্তির আওতায় তাকে ফেরত দিতে হবে। আবার ভারত তো ডাবল গেম খেলছে, যদিও তারা স্পষ্ট বুঝিয়ে দিয়েছে যে আমরা ফেরত দেব না, ঠিক আছে, নিজে যদি ফেরত যায় বা তোমরা কিভাবে নিবে তোমাদের বিষয়, আমরা ফেরত দেবো না, আমরা তার সাথে গাদ্দারি করতে পারবো না। এখন বিষয় হচ্ছে যে ভারতের ডাবল গেম শেখ হাসিনাকে রেখে দিয়েছে। আবার শেখ হাসিনা যে কথাগুলো বলছেন, আমি মনে করি ভারতের, মানে ভারত সরকারের ইঙ্গিত ছাড়া বা অনুমতি ছাড়া একটা শব্দ তিনি উচ্চারণ করছেন না। সেদিক থেকে তারা ডাবল গেম খেলছে, ঠিক আছে, কিন্তু এই ডাবল গেম খেলে আমরা কতক্ষণ টিকে থাকতে পারবো? পারবো না তো। যে রক্তচক্ষু দেখাচ্ছিল, যে বুড়ো আঙুল দেখাচ্ছিল যে তারেক রহমান যাবে না, তারেক রহমানকে 1-to-1 ডাকতে হবে, দ্বিপাক্ষিক বৈঠকের মাধ্যমে ডাকতে হবে, দ্বিপাক্ষিক বৈঠকের জায়গায় বা সফরের জন্য দুইবার ভারতের পক্ষ থেকে আমন্ত্রণ জানানো হয়েছে। একবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যখন ল্যান্ডস্লাইড বিজয় অর্জন করলেন, তারেক রহমান সাহেব তাকে ফোন দিয়ে অভিনন্দন জানানোর সাথে সাথে সপরিবারে ভারত সফর করতে বলেন। আবার ওম বিরলা যখন বিএনপি ওথ দিল, সরকার গঠন করলো, তখন যে ওম বিরলা এলেন, ভারতের লোকসভার স্পিকার, তিনি এসে নরেন্দ্র মোদীর আমন্ত্রণ পত্র তুলে দিলেন, জানিয়েছেন তো আমন্ত্রণ। এখন ব্রিক্সের সম্মেলনে যাবে না কেন? দেখুন, 23শে জুলাই পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওয়াজ বলছিলেন যে আমাদের প্রধানমন্ত্রীকে দাওয়াত দিয়েছে, আমাদের প্রধানমন্ত্রীকে দাওয়াত দিয়েছে। ফয়রাজ যখন দীনেশ ত্রিবেদী প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে দেখা করতে গেল, তারপরে খলিল রহমান কি বললেন পররাষ্ট্রমন্ত্রী, যে আমাদের প্রধানমন্ত্রীকে দাওয়াত দেয়নি, বিমস্টেকের চেয়ারম্যানকে দাওয়াত দিয়েছে। তাহলে এই যে 23শে জুলাই থেকে 10শে আগস্ট সম্ভবত 17 দিন কেন এই কথা উচ্চারণ করা হলো না? আর বিমস্টেকের চেয়ারম্যান হিসেবে দাওয়াত দিলে সমস্যাটাও বাকি। যা এইগুলো নিয়ে একটা হসপস বাজিয়ে দিচ্ছে সরকার। সরকার আসলে কোন জায়গায় যাবে বুঝতে পারছে না। একদিকে মার্কিন বাণিজ্য চুক্তি, আমেরিকার কাছে দাসত্বের হিসেবে তার সমস্ত দাসভাগ দেওয়া, আবার চীনের পেটের মধ্যে ঢুকে যাওয়া, আবার যেই চুক্তিতে রয়েছে চীন এবং রাশিয়ার সাথে কোনো ধরনের চুক্তি করা যাবে না, দেন দরবার করা যাবে না বা বিনিময় করা যাবে না, পরোক্ষ প্রত্যক্ষভাবে ওই চুক্তিতে উল্লেখ রয়েছে, সেখানে আবার রাশিয়াতে ছুটে যায়। আবার এদিকে ভারত যুক্তরাষ্ট্র এক হচ্ছে চীনকে ঠেকানোর জন্য, সেই ভারতকে আবার রক্তচক্ষু দেখাচ্ছে। আবার রক্তচক্ষু দেখিয়ে তারেক রহমান যাবেন তো এই মাসেই সম্ভবত সফরে যাবেন, ভারত সফরে যাবেন, যেতে হবে, উপায় নেই। আমার কথা হচ্ছে, হ্যাঁ ঠিক আছে, আমরা সবার সাথে চোখে চোখ রেখে কথা বলতে চাই। আমি আরেকটা এক্সাম্পল দিয়ে এটা শেষ করবো। দিলারা চৌধুরী একজন রাষ্ট্রবিজ্ঞানী, অনেকেই চিনি আমরা, আমাদের টক শোতে আসতো। এই গত পরশুদিন প্রেস ক্লাবে একটা অনুষ্ঠানে বলছেন
আওয়ামী লীগ মানে বিভেদের চূড়ান্ত পর্যায়ে নিয়ে গিয়েছিল, স্বাধীনতা বিরোধী শক্তির সাথে আর স্বাধীনতা পক্ষের শক্তির মধ্যে তারা দা কুমড়ো সম্পর্ক তৈরি করেছিল, ঘরে ঘরে শত্রুতা তৈরি করেছে, ইত্যাদি ইত্যাদি। কেন স্বাধীনতা 55 বছর পরে সেটি কি হবে, এটি বলছে। কিন্তু পরবর্তী অংশটা তার বলে না যে ইউনূস সরকার ফ্যাসিবাদের নামে যে ঘরে ঘরে বিভেদ সৃষ্টি করে দিল, ফ্যাসিবাদের দোষর নাম করে যাকে তাকে আটক করা হচ্ছে, যাকে তাকে কতল করা হচ্ছে, মবের মধ্যে ফেলা হচ্ছে, ফ্যাসিবাদের সহযোগী নাম করে ভারতের সাথে মানে আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই করতে হবে, কিন্তু আমরা সাম্রাজ্যবাদের সাথে মানে প্রেম করছি, আমরা আমাদের স্বাধীনতা বিরোধী শক্তি পাকিস্তানের সাথে মানে একটা উষ্ণ সম্পর্ক তৈরি করছি, পাকিস্তানের গোয়েন্দা এখানে যাবে আসবে দিন রাত, সেটি নিয়ে কোনো কথা বলছি না। আমরা চীনের পেটের মধ্যে, চীনের বলয়ের মধ্যে ঢুকে গেছি, চীনের যে অর্থনৈতিক করিডোর, সেই করিডোরে বাংলাদেশকে ঢোকার মানে জয়েন করার প্রস্তাব দেওয়া হয়েছে, সেই প্রস্তাব অনুমোদনের আগে চীন থেকে ঘোষণা আসে যে বাংলাদেশ জয়েন করে ফেলেছে। এইগুলো আধিপত্যবাদ নয়, এইগুলো সাম্রাজ্যবাদ নয়। এই হচ্ছে আমাদের বুদ্ধিজীবী রাষ্ট্রবিজ্ঞানী। আওয়ামী লীগের মধ্যেও এই ধরনের বুদ্ধিজীবী ছিল। আওয়ামী লীগ কথিত নির্বাচনের সময় বলতো যে আসুন আমরা মুক্তির সপক্ষে দলকে সমর্থন করি, কিন্তু ওদের একটা চূড়া মার্কা নির্বাচন, চূড়াই নির্বাচন, সেই নির্বাচন নিয়ে ওই বুদ্ধিজীবীরা কোনো কথা বলতেন না। দেখো তো এইসব কারণেই তো ফ্যাসিবাদ বলা হয়ে থাকে, একটা অংশ বলে আমাদের দেশের মানুষ। ফ্যাসিবাদের চেয়ে বড় ফ্যাসিবাদ ছিল যদি আওয়ামী লীগ ফ্যাসিবাদী শক্তি হয়ে থাকে, বড় ফ্যাসিবাদী শক্তি ডক্টর ইউনূস। আর বিএনপিও যদি আওয়ামী লীগকে ফ্যাসিবাদী শক্তি হিসেবে উল্লেখ করে থাকে, বিএনপিও 6 মাসের মধ্যে তার কম কিছু দেখাচ্ছে না। তাহলে ফ্যাসিবাদ বললে সবাইকে বলতে হবে, উদার গণতান্ত্রিক বলে সবাইকে বলতে হবে, কাউকে আলাদা করার কোনো সুযোগ পাচ্ছে না। বরং বিশেষে আওয়ামী লীগের শূন্যতা এখন মানুষ কোনো কোনো ক্ষেত্রে টের পাচ্ছে, এটাই বাস্তবতা। জি, অনেক ধন্যবাদ জনাব মঞ্জুর আলম পান্না। প্রিয় দর্শক, আমি কেবল এইটুকুই বলতে চাই, আপনারা পান্নার কাছে সবকিছু শুনলেন এবং তার কথা থেকে আমার একটা কথা মনে হচ্ছে, আমি বরং সরকারকেই বলতে চাই একটা কথা, যে আপনি কত ভালো করছেন কত ভালো করছেন না, এটা আপনারা কি বললেন কি বললেন না, এতে কিছুই যায় আসে না। জনগণ ঠিকই মিলিয়ে নেবে। জনগণ আগের সময় কেমন ছিলেন আর এখন কেমন আছেন, সেক্ষেত্রে যদি জনগণ এখন বেটার কিছু না পান, তাহলে আপনারা যতই কান্নাকাটি করেন, যতই ধমক দেন, কোনোই কাজ হবে না। এবং দিন শেষে জনগণের যে সিদ্ধান্ত, জনগণের যে চিন্তা, জনগণের যে মূল্যায়ন, সেটাই চূড়ান্ত হিসেবে আবির্ভূত হবে। সবাই ভালো থাকবেন, এখন এ পর্যন্তই। আল্লাহ হাফিজ।